স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনমরুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের ৯ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, বন্যা কবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। ১ বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। তাপপ্রবাহে জুনের শেষ ৮ দিনে ইউরোপে প্রাণ হারিয়েছে ১০,০০০ মানুষ, বেশিরভাগই ৬০ ঊর্ধ্ব। এবারে বিস্তারিত। দেশের উত্তর পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের ৯টি জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি অথবা বিদ্যমান পরিস্থিতির আরও কিছুটা অবনতি হতে পারে। আজ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি অথবা অবনতি হতে পারে। এদিকে পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে পূর্বাভাস কেন্দ্র। আগামী ২৪ ঘন্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা যাতে বিঘ্নিত না হয় সেজন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে বন্যা দুর্গত এলাকার স্বাস্থ্যসেবার বিষয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, বন্যা কবলিত দেশের ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে। প্রতিটি জেলায় সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি তদারকির জন্য একজন করে জ্যেষ্ঠ চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। স্যালাইন থেকে শুরু করে শুকনো খাবার, পানি, পর্যাপ্ত ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি হবে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। যারা একেবারে ডিস্ট্রেস হোমলেস হয়ে গেছে তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতেছি, একটা। সেকেন্ডলি, দেয়ার ইজ এ ভেরি হাই চান্স অফ কলেরা, সেটার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট দেওয়া হচ্ছে জনগণকে, আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, আমাদের ইউনুদের মাধ্যমে, অন্যান্য কর্মীদের মাধ্যমে সচেতন করা হচ্ছে যাতে করে কোনো নদী বা পানি বা খালের পানি যেন তারা পান না করে। যেসব টিউবওয়েলের পানি ঘোলা দেখা যাবে ওগুলি যাতে পান না করে, ওয়াটার পিউরিফায়ার দেওয়া, পর্যাপ্ত পরিমাণে ট্যাবলেট দেওয়া হচ্ছে, পিউরিফাইং ট্যাবলেট, যাতে করে পানির কারণে পানিবাহিত কোনো ব্যাকটেরিয়াতে যাতে কলেরা না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ, তাই যতক্ষণ জনগণের সমর্থন থাকবে বিএনপি কোনো বাধাই মানবে না। সোমবার বরিশাল সফরকালে গৌর নদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আগামী ১ বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বরিশালে তারেক রহমান। বৃষ্টি উপেক্ষা করে পথে পথে জনতার উচ্ছ্বাস আর ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রথমেই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত শরিকল খালপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন তিনি। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ২৫০০ গাছের চারা রোপণ করে দোয়া মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। বক্তব্যে প্রকৃতি রক্ষা, বিশেষ করে প্লাস্টিকের ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানান। দেশটা যেহেতু আমাদের সকলের, এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে। এই যে দেখেন খালটা, এই আমার সামনে ওইখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে, তারপরে এখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে। এই যে বর্ষার সময় এখন আমরা কি দেখি, বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেটি শহরেই হোক, গ্রামেই হোক, বিভিন্ন খাল বিল এগুলো বন্ধ হয়ে গেছে, পানি যেতে পারছে না ঠিকভাবে। এইটা দেখি না আমরা, এই সমস্যা হয় না? তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব
ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। পরে গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, আগামী 5 বছরে দেশের সকল পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সরকার কাজ করছে। সবাইকে নিয়ে একসঙ্গে দেশ গড়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রী শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধ রোধে ব্যবহৃত অ্যান্টি ড্রোন মাল্টি ব্যারেল সিস্টেম কার্যক্রমও প্রত্যক্ষ করেন। এক পর্যায়ে তিনি সেনা সদস্যদের সঙ্গে মাটিতে বসে কিছু সময় কাটান। তিনি তাদের প্রশিক্ষণ, দায়িত্ব, মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা শোনেন। মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিকভাবে প্রস্তুতকৃত খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকারের আর্থিক খাতে সংস্কার, গত কয়েক মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ সার্বিক কার্যক্রমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে IMF এর সাথে বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী। বলেন, IMF এর নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে। IMF এর দেওয়া সংস্কার শর্তগুলো বাংলাদেশের অর্থনীতি ও জনগণের প্রেক্ষাপটে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সংস্থাটি নতুন রাজনৈতিক সরকারের কার্যক্রমে সন্তুষ্ট বলেও দাবি করেন অর্থমন্ত্রী। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স জিডিপিতে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো এত বড় গ্রোথ হয়নি, মাত্র আমাদের 4 মাসের গভর্নমেন্টের এটা চেষ্টার ফলে। তো সুতরাং স্বাভাবিকভাবে এটাকে আরও উন্নত করতে হবে, আমাদের ট্যাক্স জিডিপি আরও বাড়াতে হবে। মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কিভাবে বেড়েছে তা তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়। ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে সেটা গর্হিত কাজ। মডেল মসজিদের প্রকল্প ব্যয় কিভাবে বেড়ে গেল, কতটি মডেল মসজিদ ছিল, সেটা মসজিদ ওয়ারি তদন্তের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময়ে অর্থ লোপাটের বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। আমি এখানে বলছি না যে পদ্মা সেতুর মতো দুর্নীতি এখানে হয়েছে, তবে ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে সেটা অত্যন্ত গর্হিত কাজ। কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব, মাননীয় স্পিকার। জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলোর বিচার দ্রুত শেষ করাই ট্রাইব্যুনালের লক্ষ্য বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সোমবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমানে ট্রাইব্যুনালে 24টি মামলা বিচারাধীন রয়েছে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেগুলোর কার্যক্রম চলছে। তিনি জানান, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাযজ্ঞ ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আব্দুর রাজ্জাক সহ 10 জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে প্রতিবেদনগুলো যাচাই বাছাইয়ের শেষ পর্যায়ে রয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে চলতি জুলাই মাসেই আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। ইতিমধ্যে তো দেখছেন আমাদের অনেকের বিরুদ্ধে বিচার চলছে এবং আরো অনেকেই তারা গ্রেফতারাধীন আছে। তাদের বিরুদ্ধেও রিপোর্ট সাবমিট সাপেক্ষে ফর্মাল চার্জ দাখিল হবে এবং তাদের বিরুদ্ধেও খুব শিগগির রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। আমির হোসেন আমু আছেন, আব্দুর রাজ্জাক খান আছেন, শাহজাহান খান আছেন,
আমাদের কামাল আহমেদ মজুমদার আছেন, এরকম বেশ কয়েকজন আছে। তাদের পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে রিপোর্ট সাবমিট হবে। ইনভেস্টিগেশন, আমি যতদূর জানি তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন রিপোর্ট প্রায় শেষ। শিগগির ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিল হবে বলে আমরা জেনেছি। আন্তর্জাতিক জুনের শেষ ভাগে রেকর্ড ভাঙা তাপপ্রবাহের ফলে ইউরোপের দেশগুলোতে 10,000-এরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 9,000-এরও বেশি মানুষের বয়স 65 বা তারও বেশি। ইউরোপীয় রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত নেটওয়ার্ক ইউরোমোমো এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য মতে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে 22 থেকে 28 জুনের মধ্যে, যখন ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন ও অন্যান্য দেশে দাবদাহ চরমে পৌঁছেছিল। জুনের শেষ সপ্তাহে কেবল ফ্রান্স ও বেলজিয়ামেই বেশিরভাগ মৃত্যুহার রেকর্ড করা হয়েছে। এদিকে অন্য একটি গবেষণায় দেখা গেছে শুধুমাত্র মে ও জুন মাসের তাপপ্রবাহে ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় 2,700 মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর 42% পেছনে দায়ী ছিল তীব্র তাপপ্রবাহজনিত নানা রোগ। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা বেশি আক্রান্ত হয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন দাবদাহ হচ্ছে আর দিন দিন তা আরও তীব্র হচ্ছে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহারের কথা জানিয়েছে তারা। সোমবার সেন্টকম জানিয়েছে তারা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, উপকূলীয় রাডার স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আর ছোট ছোট অস্ত্রসজ্জিত নৌকা সহ কয়েক ডজন লক্ষ্যে আঘাত হেনেছে। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের জায়ান্ট ফ্রান্স ও স্পেন। ম্যাচটি মাঠে গড়াবে 14 জুলাই বাংলাদেশ সময় রাত 1টায়। একদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সের শক্তিশালী আক্রমণ ভাগ, অন্যদিকে তরুণ প্রতিভায় ভরপুর স্পেনের দারুণ ছন্দময় ফুটবল। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচ শুরু হবে 15 জুলাই রাত 1টায়। মেসির আর্জেন্টিনা নাকি বেলিংহামের ইংল্যান্ড, কে যাবে বিশ্বকাপের ফাইনালে সে অপেক্ষায় ফুটবল বিশ্ব। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ শুধু মাঠের বিষয় নয়, এর সঙ্গে দেশ দুটির মানুষের আবেগ জড়িত। 1982 সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে তাদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। 1986 সালের বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে হাত দিয়ে গোল করেন দিয়েগো ম্যারাডোনা, যা ফুটবল ইতিহাসে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ইংল্যান্ড ও আর্জেন্টিনা ফুটবল ম্যাচ কি শুধু পরের রাউন্ডে যাওয়ার লড়াই? ইতিহাস কিন্তু তা বলে না। বিশ্বমঞ্চে এই দু দলের মুখোমুখি হওয়া মানেই অন্য কিছু। 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের পিটার শিলটনকে ফাঁকি দিয়ে ডিয়েগো ম্যারাডোনা সেই বিতর্কিত হাত দিয়ে গোল, যাকে তিনি বলেছেন হ্যান্ড অফ গড। ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে রয়েছে যুদ্ধের স্মৃতি। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দু দেশের মধ্যে হয় এই যুদ্ধ। দ্বীপপুঞ্জটির অবস্থান আর্জেন্টিনার পূর্ব উপকূলে। 74 দিনের যুদ্ধে আর্জেন্টিনা 649 ও 255 ব্রিটিশ সেনা নিহত হয়। যুদ্ধে পরাজয়ের ক্ষত আজও আর্জেন্টিনার জাতীয় স্মৃতির অংশ। অনেকের কাছে ইংল্যান্ডের বিপক্ষে ফুটবল ম্যাচ সেই পরাজয়ের প্রতীকী জবাব দেওয়ার মঞ্চ। ফকল্যান্ড যুদ্ধে 4 বছর পর 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচেই জন্ম নেয় ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা, ডিয়েগো ম্যারাডোনা হ্যান্ড অফ গড গোল। দুই দেশের বৈরিতে অবশ্য যুদ্ধ দিয়েই শুরু হয়নি। 1966 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্তোনিও রাতিনকে বিতর্কিতভাবে লাল কার্ড দেখালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচ শেষে ইংল্যান্ডের কোচ আলফ রামসে নিজের খেলোয়াড়দের আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে জার্সি বদল করতে নিষেধ করেন। তাদেরকে পশু বলে মন্তব্য করেন তিনি। এই মন্তব্যকে বর্ণবাদী হিসেবে আখ্যায়িত করে আর্জেন্টিনা। তখন থেকে দু দেশের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। চলতি বিশ্বমঞ্চের লড়াইয়ে বাড়তি আবেগের কারণ লিওনেল মেসি। দীর্ঘ ক্যারিয়ারে এখনও ইংল্যান্ডের বিপক্ষে খেলেননি তিনি, তাই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চান আর্জেন্টিনার সমর্থকরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশের 9 জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সংখ্যা, বন্যা কবলিত 11 জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। 1 বছরের মধ্যে 41 লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী।
তাপপ্রবাহে জুনের শেষ ৮ দিনে ইউরোপে প্রাণ হারিয়েছে 10,000 মানুষ, বেশিরভাগই ষাটোর্ধ্ব। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।